হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার ফাইনাল জাজমেন্ট কপির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। দীর্ঘ 8 বছর পর আপার প্রাইমারি নিয়োগের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ। এখন জাজমেন্ট কপিতে কি কি নির্দেশ দিলেন, কতজনকে নিয়োগ করতে বললেন, শূন্যপদ কত রয়েছে, কতজন এই প্যানেল থেকে বাদ পড়তে চলেছেন বা বাদ পড়তে চলেছেন কিনা, কি কি জাজমেন্ট দিলেন, তো বিস্তারিত দেখে নেব আমরা। কি কি অর্ডার, কি কি জাজমেন্ট প্রকাশিত হলো ইতিমধ্যে। তো সরাসরি আমরা জাজমেন্ট কপিতে চলে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাপিলেট সাইডে যে জাজমেন্ট কপি ইতিমধ্যে দিয়েছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী, তো সেই জাজমেন্ট কপির মধ্যে আমরা বিস্তারিত দেখে নেব। তো এই মামলার যে ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 638/2021 এই মামলার পিটিশনার রয়েছেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে অনেকগুলো ক্যান ইতিমধ্যে অ্যাডমিশন এর মধ্যে ছিল। তো এই মামলার সঙ্গে অনেকগুলো মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে আছে। তো ডিটেলস আমি সে সমস্ত মামলাগুলো আপনারা পরপর দেখে নিতে পারবেন। তো সে সমস্ত জায়গায় আমি না গিয়ে মূল বিষয়টার দিকে আমরা ফোকাস করব। এই মামলার টোটাল যে জাজমেন্ট প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 47 পেজের জাজমেন্ট কপি রয়েছে। তো এখানে কোন পক্ষের কারা অ্যাডভোকেট ছিলেন তাদের নামগুলো এখানে পরপর আছে। তো আমি সরাসরি জাজমেন্টের মূল বক্তব্যের দিকে চলে যাব, যেখানে মাননীয় বিচারপতিরা মূল বক্তব্য সেখানে পেশ করেছেন। তো আর একটু নিচে এলেই কিন্তু আমরা দেখতে পাবো। তো জাজমেন্ট ডেট আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমরা জানি জাজমেন্ট অন 28 আগস্ট 2024 তারিখে মাননীয় বিচারপতি তারা জাজমেন্ট প্রকাশ করেছেন এবং হিয়ারিং কনক্লুড করে ফেলেছেন 18 জুলাই 2024 তারিখ লাস্ট হিয়ারিং করিয়ে সমস্ত শুনানিটা কনক্লুড করে ফেলেছিলেন। তো জাজমেন্টের মূল বক্তব্য এখান থেকে শুরু হচ্ছে। তো বেশ কিছু প্রথম দিকে যে বক্তব্যগুলো রাখা হয়েছে সেখানে বেশ কিছু ওভারঅল দৃষ্টিভঙ্গি নিয়ে মূল বক্তব্যটা কি রয়েছে এখান থেকে মোটামুটি শুরু হচ্ছে। দ্য সিলেকশন অফ মোর দ্যান 14,000 ক্যান্ডিডেটস ইন আন্ডার চ্যালেঞ্জ ইন দ্য প্রেজেন্ট প্রসিডিংস। আপার প্রাইমারি নিয়োগের যে মামলা, সেই মামলায় টোটাল 14,000 ক্যান্ডিডেটের যে নিয়োগ প্রসেস, সেই নিয়োগ প্রসেসকে চ্যালেঞ্জ হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকেই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অর্থাৎ এই 2016 সালের 14,000 এই রিক্রুটমেন্ট প্রসেসের সেখানে 36 টোটাল 36 বার অ্যাপিল হয়ে টোটাল 36 বার সিঙ্গেল বেঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন মামলা উঠে এসেছে, বিভিন্ন রিট পিটিশন সেখানে হয়েছিল। তো 16 সালের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল 23 সেপ্টেম্বর 2016 তারিখে। তো 2016 সালের আপার প্রাইমারি এই রিক্রুটমেন্ট যেটা শুরু হয়েছিল তার রুলস 2016 সালের রিক্রুটমেন্টের যে রুলস রয়েছে সেই রুলসকে সূত্র ধরেই এই নিয়োগ প্রসেস চলছিল। তো এর আগে কি কি জাজমেন্ট এসেছিল সেগুলো সেটাসাইড হয়েছিল। পরবর্তীতে ফ্রেশ সিলেকশন প্রসেস করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে। 2020 সালের ডিসেম্বরে এসে ভেরিফিকেশন প্রসেসের জন্য অনলাইনে আপলোড করার ডকুমেন্টস আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং 2021 সালে ইন্টারভিউ প্রসেস চলেছিল। 10% প্যারাটি চার্জের জন্য রিজার্ভেশন ছিল। টোটাল ভ্যাকেন্সি ছিল 14,339টি। তো এখানে কবে কি ঘটনাগুলো ঘটেছিল সেগুলো পরপর বলা রয়েছে। এগুলো আমি আর এতটা ব্যাখ্যা করছি না, নইলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। 2021 সালের 20 জুলাই কলকাতা হাইকোর্ট কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল সেগুলো এখানে পয়েন্ট আউট করে রয়েছে। ফার্স্ট, সেকেন্ড এরকমভাবে পরপর রয়েছে। এসএসসি তারা ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করতে পারে, পার্সোনালিটি টেস্ট তারা নিতে পারে, এমনই নির্দেশ ছিল। তো পার্সোনালিটি টেস্ট তাদের নেওয়ার পর তাদের জন্য একটা ফাইনাল মেরিট লিস্ট প্যানেল তৈরি করেছিল সাকসেসফুল ক্যান্ডিডেটদের। তো পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, সমস্তটা হাইকোর্টের নির্দেশের তত্ত্বাবধানে তাদের এগোচ্ছে এই রিক্রুটমেন্টের প্রসেসটা। 2022 সালে বেশ কিছু ক্যান্ডিডেটরা তাদের অনলাইনে ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে প্রবলেম দেখা গিয়েছিল। তার ফলে কলকাতা হাইকোর্ট এই 1525 জন ক্যান্ডিডেটকে নতুন করে তাদের ভেরিফিকেশন প্রসেস করার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। সেই মতো এদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করে এবং স্কুল সার্ভিস কমিশন এই 1525 জন ক্যান্ডিডেটকে তাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আবার নতুন করে কন্ডাক্ট করে 2023 সালের আগস্টে। তার পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশন তারা প্রফেশনাল যে প্যানেল, সেই প্যানেল 13,333 জন ক্যান্ডিডেটের প্যানেল প্রিপেয়ার করে এবং সেটা তারা প্রকাশ করে। পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার সুবীর সানাল তিনি যে সাবমিশনটা করেছেন, তিনি যে বিষয়টা বলতে চেয়েছেন যে প্রভিডেড রিএভলিউশন অর রিঅ্যাসেসমেন্ট অফ ওএমআর মার্কস, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা যে নতুন করে ওএমআর এর মার্কসকে রিএভলিউশন করেছে বা রিঅ্যাসেসমেন্ট করেছে সেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ, ল বিরুদ্ধ, সেটা কিন্তু মিস্টার সান্যাল তিনি বলেছিলেন। মিস্টার সান্যাল রিজার্ভেশন সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু তিনি কথা বলেছিলেন বা অভিযোগ তুলেছিলেন। তো তিনি যেটা বলতে চেয়েছেন, অন দ্য বেসিস অফ মেরিট, একাডেমিক মার্কস, মার্কস অফ ট্রেনিং কোয়ালিফিকেশন এবং টেটের যে ওয়েটেজ সেটাকে টোটালটাকে নিয়ে ইনক্লুড করে considered as general category candidate at the time of preparation of IL category wise and subject wise is violation of rules 12 তার সাব রুল 4 of 2016 সালের রিক্রুটমেন্ট রুলসকে ভায়োলেশন করে
এই নিয়ম অনুসারে ক্যান্ডিডেটস বিলং টু সেই ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC এই ক্যাটাগরিগুলো তো তাদের যে রেশিও 1:1.4 রেশিওতে তাদেরকে ডাকা উচিত, কিন্তু স্কুল সার্ভিস কমিশন নট কল, অর্থাৎ তাদেরকে সেই রেশিওতে মেনটেন করে তাদেরকে কল করেনি। টোটাল ভ্যাকেন্সি ছিল 14,339টি ভ্যাকেন্সি, সেখান থেকে 17,024 জন ক্যান্ডিডেটকে তারা ইন্টারভিউর জন্য কল করেছিল। তো সেক্ষেত্রে 20,075 জন ক্যান্ডিডেটের পরিবর্তে 17,024 জন ক্যান্ডিডেটকে ডেকেছিল 1:1.4 রেশিও মেনটেন করে। তো এটাকেও ইলিগ্যালিটিস হয়েছে সেটা বলতে চেয়েছেন। তো বিভিন্ন ক্যাটাগরিতে যখন এই রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালে শুরু হয়েছিল, তারপর থেকে বর্তমান দিনে এসে ফাইনাল যে ভ্যাকেন্সি সেটা ইনক্রিজ হওয়া উচিত, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা যেহেতু সেই ভ্যাকেন্সি ইনক্রিজ করেনি বা বৃদ্ধি করেনি, তার জন্য তিনি দাবি জানিয়েছেন যে যাতে করে ফাইনাল ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয়। তো যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল তখন 1660টি ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছিল। তো এরপর 1703টি নিউ সেট আপ আপার প্রাইমারি স্কুলগুলোতে টোটাল 5,108টি ভ্যাকেন্সিকে ইনক্রিজ করা হয়েছিল, অ্যালটমেন্ট করা হয়েছিল, সেটা আমরা দেখেছিলাম, নোটিফিকেশন দেখেছিলাম। এ ক্যান্ডিডেট হু হ্যাজ নট রিসিভ ইন্টারভিউ কল ফর ল্যাক অফ ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি কম থাকার কারণে বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা ইন্টারভিউর ডাক পাননি। তো সেক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট তাদেরকে একাডেমিক এবং ইন্টারভিউর মার্কসের উপর বেস করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ পাবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইন পিওর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে জেনারেল মেল ফিমেল ক্যাটাগরির মধ্যে একাডেমিক এবং ট্রেনিং এবং টেট যে স্কোর রয়েছে, মিস্টার রাজীব ব্রহ্ম মামলার মূল যিনি পিটিশনার, হু ডিড নট গেট এ কল ফর ইন্টারভিউ, অর্থাৎ তাকে ইন্টারভিউতে কল করা হয়নি, তিনি পেয়েছেন 73.88 আউট অফ 90, অর্থাৎ 90-এর মধ্যে 73.88 তিনি পেয়েছেন। অন্যদিকে ওয়ান অফ দ্য লোয়েস্ট স্কোর ক্যান্ডিডেটস নেমলি অনির্বাণ চন্দ্র, তার রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে হু ইন্টারভিউ লিস্ট। তো এই অনির্বাণ চন্দ্রকে তাকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল, গট এ কল ফর ইন্টারভিউ অবটেইন, তিনি পেয়েছেন 75.86 আউট অফ 90-এর মধ্যে, এবং সাবসিকুয়েন্টলি হি সিকিউরড হিজ পজিশন ইন দ্য লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেট, সিরিয়াল নাম্বার 1408 নাম্বার সিরিয়ালে তিনি সিকিউর হয়েছেন, অর্থাৎ এমপ্যানেল বা মেরিট লিস্টের মধ্যে এসেছেন। কিন্তু এই যে দুজন ক্যান্ডিডেট, এই যে রাজীব ব্রহ্ম পেয়েছেন 73.88 এবং অনির্বাণ চন্দ্র তিনি পেয়েছেন 75.86, তো দুজনের মধ্যে ডিফারেন্স কত সেটা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে 1.98। তো যখন ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হবে তখন রাজীব ব্রহ্ম তিনি যদি কল লেটার বা ইন্টারভিউর জন্য কল পাওয়ার পর তিনি ইন্টারভিউ দেওয়ার পর যদি বেশি মার্কস পান, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু একটা ভালো পজিশন পেয়ে যেতে পারেন, এমপ্যানেলের মধ্যে এসে যেতে পারেন। তার থেকে ভালো মার্কস এই অনির্বাণ চন্দ্রের থেকেও কিন্তু বেশি স্কোরে বা বেশি মার্কস তিনি পেয়ে যেতে পারেন এবং তার র্যাঙ্ক তখন কমে আসতে পারে। তো এই জন্য রাজীব ব্রহ্মকে তাকে অবশ্যই কল করা উচিত ছিল ইন্টারভিউর জন্য, তো তাকে ইন্টারভিউতে কল করা হয়নি। পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনিও সাবমিশন করেছেন, তিনিও যে বিষয়টা বলতে চাইছেন যে রিঅ্যাসেসমেন্ট বা রিচেকিং অফ ওএমআর শিট সেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধে একটা কাজ। তো তিনি বলতে চেয়েছেন আফটার পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্টের প্রকাশ করার পর এই ওএমআর শিটগুলোকে রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে বা রিভ্যালুয়েশন করা হয়েছে। তো মেরিট লিস্ট প্রকাশের পর কেন রিঅ্যাসেসমেন্ট করা হলো, এটা নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলেছেন। ইনক্রিজিং দ্য টেট মার্কস আফটার রিচেকিং দ্য ওএমআর অফ অনলি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ পিটিশনারদের দাবি যে যারা মেরিট লিস্টেড হয়েছেন তাদের জন্য শুধুমাত্র এই রিচেকিং করা হয়েছে, রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে, নট ফর অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটের জন্য এই রিচেকিং করা হয়নি বা রিঅ্যাসেসমেন্ট করা হয়নি, যেটা সম্পূর্ণ একটা ইললিগাল একটা কাজ। কেননা প্রত্যেকের রিঅ্যাসেসমেন্ট করলে নাহলে ঠিক আছে, হ্যাঁ প্রত্যেকের রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে, সেখানে শুধুমাত্র মেরিট লিস্টেড রয়েছেন যে ক্যান্ডিডেট তাদেরকে রিচেকিং কেন করা হবে সেটা নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলেছেন। মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ক্যান 16 পক্ষ থেকে কথা বলছিলেন। ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় বিচারপতি এখানে যে বিষয়গুলো উল্লেখ করছেন, এ সিলেকশন প্রসেস ক্যান অ্যাকাউন্ট ফর অ্যাকচুয়াল ভ্যাকেন্সি, অ্যাকচুয়াল যে ভ্যাকেন্সিটা রয়েছে কোন একটি সিলেকশন প্রসেসে সেটাকে নেওয়া দরকার, এবং অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি, অ্যান্টিসিপেটেড যে ভ্যাকেন্সিটা থাকে সেটাকে নেওয়া যেতে পারে, বাট নো ফার্দার ভ্যাকেন্সি, বাট নো ফিউচার ভ্যাকেন্সি, অর্থাৎ ভবিষ্যতে যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিটাকে আমরা প্রেজেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইনক্লুড করতে পারি না, কেননা সেক্ষেত্রে ডিপ্রাইভ দ্য চান্স অফ প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস অ্যান্ড উড নট কনফার্ম টু দ্য রিক্রুটমেন্ট আর্টিকেল 14 এবং 16 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ সেটাকে ভারতীয় সংবিধানের 14 এবং 16 নম্বর ধারাকে অমান্য করা হবে যদি ফিউচার ভ্যাকেন্সিকে বর্তমানের জন্য ইনক্লুড করা হয়। তবে মিস্টার মুখার্জি বলছেন যে তিনি যে বিষয়টা সাবমিট করছেন যে মাইগ্রেশন অফ রিজার্ভেশন ক্যান্ডিডেট, কোনো একজন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তিনি মাইগ্রেশন করতে পারেন ক্যান্ডিডেট টু আনরিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি থেকে আনরিজার্ভ ক্যাটাগরিতে মাইগ্রেটেড করতে পারেন, ইজ পারমিসিবল ইভেন আফটার দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস had availed of relaxation of age
and fees to become eligible to participate in the selection process। অর্থাৎ কোনো রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট তিনি কোনো স্টেজে এসে যদি এজ রিল্যাক্সেশন নিয়ে থাকেন, অর্থাৎ বয়সের ছাড় নিয়ে থাকেন বা ফি এর ক্ষেত্রে কম ফি প্রদান করে থাকেন, তবুও সেক্ষেত্রে তাকে রিজার্ভ ক্যাটাগরি থেকে জেনারেল ক্যাটাগরির মধ্যে কনভার্ট করা যাবে। অর্থাৎ তিনি এজ রিল্যাক্সেশন নিলেও তাকে যে জেনারেলের মধ্যে কনভার্ট করা যাবে না এমনটি নয়। এখানে রিজার্ভেশন নিয়ে কি কি রুলস রয়েছে বা কি কি তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো এখানে বলা রয়েছে। ফাইনাল ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল 11 নভেম্বর 2019 সালে। 11 নভেম্বর 2019 সালে স্কুল সার্ভিস কমিশন তারা যে এফিডেভিট দাখিল করে সেখানে 14,339টি ভ্যাকেন্সি ছিল, এক্সক্লুডিং 10% রিজার্ভেশন ফর প্যারা টিচারদের জন্য 10% রাখা হয়েছিল এবং টোটাল 2,28,660 জন ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করেছিল। তো এরপর যে মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছিল তো সেটাকে সেট অ্যাসাইড করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ এবং সেটাকে নতুনভাবে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করার নির্দেশ দিয়েছিল এবং সেক্ষেত্রে দেখা যায় যে 15,436 জন ক্যান্ডিডেটের অল ডিটেলস কমিশন প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে তখন 12,778 জন ক্যান্ডিডেট তারা অ্যাপিয়ার করে ইন্টারভিউয়ে। তো তারপর প্রত্যেক ক্যান্ডিডেটকে গ্রিভেন্সে ডাকা হয়েছিল, সেক্ষেত্রে 18,436 জন ক্যান্ডিডেটকে গ্রিভেন্সে ডাকা হয়েছিল। সেক্ষেত্রে 3,329 জন ক্যান্ডিডেট সেখানে অ্যাবসেন্ট ছিল হিয়ারিং এর জন্য। অন্য আরেকটা লিস্ট প্রকাশ হয়েছিল 1,585 জন ক্যান্ডিডেট হু ওয়ার কল ফর পিটি পার্সোনালিটি টেস্টে তাদেরকে ডাকা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে। এই 1,585 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ বা পিটি তাদেরকে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে 1,507 জন ক্যান্ডিডেট সেখানে ইন্টারভিউ অ্যাপিয়ার করেছিল অ্যান্ড 233 জন ক্যান্ডিডেট রিমুভ দেয়ার ইনএলিজেবল। 233 জন ক্যান্ডিডেট তারা ইনএলিজেবল ছিল, তারপরে তাদেরকে রিমুভ করে দেওয়া হয়েছিল। তো ফার্স্ট ফেজে 12,778 জন ক্যান্ডিডেটকে কল করা হয়েছিল ফ্রেশলি ভাবে এবং কোর্টের নির্দেশে 1,588 জন ক্যান্ডিডেটকে সেকেন্ড ফেজে ডাকা হয়েছিল এবং টোটাল 17,024 জন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছিল। তো উভয়ের ক্ষেত্রে দেখা যায় 40 জন ক্যান্ডিডেট তারা কমন ক্যান্ডিডেট, অর্থাৎ এই 1,588 জনের মধ্যে এবং 12,778 জনের মধ্যে কমন রয়েছে, তো তাদের সেই 40 জনকে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 16,984 জন ক্যান্ডিডেট তাদেরকে অ্যাকচুয়াল পার্সোনালিটি টেস্টে ডাকা হয়। তো তার মধ্যে থেকে 14,052 জন ক্যান্ডিডেট তারা পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করে বা ইন্টারভিউ দেয়। তো স্কুল সার্ভিস কমিশন তাই সেই সমস্ত ক্যান্ডিডেটকে রিচেক করে, এই 14,052 জন ক্যান্ডিডেটকে রিচেক করে। তো তারা এরপর রিচেক করার পরে বেশ কিছু ক্ষেত্রে ইরেগুলারিটিস লক্ষ্য করে যে 1,463 জন ক্যান্ডিডেটের মধ্যে ইরেগুলারিটিস লক্ষ্য করা যায় বা ইললিগ্যালিটিস লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে বেশ কিছুটা ক্ষেত্রে দেখা যায় ক্লাস ক্যাটাগরির ক্ষেত্রে মিসম্যাচ রয়েছে ইন রেসপেক্ট অফ 659 জন ক্যান্ডিডেটের হ্যাভিং ওয়ার মিসম্যাচ অফ মার্কসের ক্ষেত্রে মিসম্যাচ দেখা যায়। 902 জন ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওএমআর শিটের ক্ষেত্রে তারা মিসম্যাচ লক্ষ্য করা যায় বা ওএমআর শিটের মধ্যে হোয়াইটনার তারা লাগিয়ে ফেলে, তার ফলে 902 জন ক্যান্ডিডেটকে তারা বাতিলের পর্যায়ে রাখে। তার ফলে এই 14,052 জন ক্যান্ডিডেট থেকে টোটাল 1,463 জন ক্যান্ডিডেটকে বাদ দিয়ে পড়ে থাকে 12,589 জন ক্যান্ডিডেট অ্যাকচুয়াল ফ্রেশ ক্যান্ডিডেট। সাবসিকুয়েন্টলি পরবর্তীতে দেখা যায় যে ওএমআর শিট অফ 920 জন ক্যান্ডিডেটের মধ্যে তাদের ফার্দার স্ক্রুটিনি করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় 821 জন ক্যান্ডিডেট কেম উইদিন দ্য জোন অফ কনসিডারেশন, অর্থাৎ তাদেরকে কনসিডার করা হয় এবং তার মধ্যে থেকে 81 জন ক্যান্ডিডেটকে হ্যাড মিসম্যাচ অফ মার্কসের ক্ষেত্রে মিসম্যাচ দেখা যায়, তাদেরকে আর কনসিডার করা হয়নি। দ্য রেজাল্ট অফ সাচ এক্সারসাইজ অর সামারাইজ এ টেবিল, একটা টেবিল এখানে সামারাইজ করা হয়েছে এবং এই টেবিলের মধ্যে টোটালটাকে প্রকাশ করা হয়েছে কি কি ঘটনা ঘটেছে সেগুলোকে। তো এ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে টোটাল সাইজ অফ মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্টে যারা ছিলেন অ্যাজ পার প্রিভিয়াস এফিডেভিটের মধ্যে যে লিস্ট তারা প্রোভাইড করেছিল টোটাল প্যানেলের মধ্যে ইনক্লুড রয়েছেন 12,589 জন ক্যান্ডিডেট এবং ডিক্লেয়ার ডিসকোয়ালিফাইড অ্যান্ড অ্যাকাউন্ট অফ ডিফার্ড ওএমআর শিট মিসম্যাচ ইন আওয়ার আর্লিয়ার এফিডেভিট, অর্থাৎ ওএমআর শিটের ক্ষেত্রে মিসম্যাচ লক্ষ্য করা গেছিল 902 জন ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ডিক্লেয়ার ডিসকোয়ালিফাই অ্যান্ড অ্যাকাউন্ট অফ ডিফেন্স ওএমআর উইথ মার্কস মিসম্যাচ দেখা গেছিল, তার মধ্যে থেকে 81 জন ক্যান্ডিডেটের, অর্থাৎ বাকিদেরকে কনসিডার করা হয়েছিল। ডিক্লেয়ার ডিসকোয়ালিফাই আফটার রিচেকিং একাডেমিক স্কোর অ্যান্ড অ্যানাদার ক্রেডেন্সিয়াল, পুনরায় কাউকে রিচেক করা হয়েছিল এবং তারা ডিসকোয়ালিফাই হয়েছিল, এরকম রয়েছে 71 জন ক্যান্ডিডেট। নিড এডিশনাল ইনক্লুশন ইন জোন অফ কনসিডারেশন ফর বিং মেরিট লিস্টেড ওভার 12,589 জন ক্যান্ডিডেটের মধ্যে থেকে আর্লিয়ার এফিডেভিটে তারা যেটা উল্লেখ করেছিল 750 জনের থেকে 750 জনের নাম সেখানে উল্লেখ করা রয়েছে। 821 জনের থেকে 71 জনকে, এই 71 জনকে মাইনাস করার ফলে 750 জন হচ্ছে এখানে। তো টোটাল সাইজ অফ মেরিট লিস্ট পার্সুয়েন্ট টু দ্য রিএভ্যালুয়েশন করার পর অ্যাকচুয়াল যে ফিগারটা আসে, অ্যাকচুয়াল যে ক্যান্ডিডেট আসে, এই 12,589 জন ক্যান্ডিডেট তো তারা ছিলই,
এবং তার পাশাপাশি 821 জন ক্যান্ডিডেটকে ইনক্লুড করা হয়েছিল রিচেক করার ফলে, এবং 71 জন ক্যান্ডিডেটকে আর রিচেক করার ফলে ইনক্লুড করা যেতে পারেনি, ডিসকোয়ালিফাই হয়েছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তো টোটাল এসে দাঁড়ায় ফিগার 13,339 জন ক্যান্ডিডেট, অ্যাকচুয়াল ক্যান্ডিডেট। তো পরবর্তীতে যে এফিডেভিট স্কুল সার্ভিস কমিশন তারা দাখিল করে, সেখানে দেখা যায় যে টোটাল এই যে 1463 জন ক্যান্ডিডেট তারা প্রথমে দাখিল করেছিল, তার পরিবর্তে বেশ কিছুজনকে ইনক্লুড করার পর সেখানে এই মুহূর্তে 713 জন ক্যান্ডিডেটকে তারা এক্সক্লুড করে দিয়েছে, অর্থাৎ বাদ দিয়েছে। তো টোটাল 2,28,678 জন ক্যান্ডিডেটের টোটাল ওএমআর শিটকে রিইভ্যালুয়েশন না করে তারা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। 1588 জন ক্যান্ডিডেটকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর পুনরায় তাদেরকে গ্রেভেন্সে ডাকা হয়েছিল এবং 1507 জন ক্যান্ডিডেট সেখানে অ্যাপিয়ার করেছিল। যে বিষয়টা আমরা আগে দেখলাম, তাদেরকে পুনরায় ইন্টারভিউ ডাকা হয়েছিল, পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছিল 14,052 জন ক্যান্ডিডেটকে। আপন সাস রিএভ্যালুয়েশন করার পর প্রাথমিকভাবে 1463 জন ক্যান্ডিডেট যারা এক্সক্লুডেড হয়েছিলেন, যারা বাতিল হয়েছিলেন, তাদের মধ্যে থেকে 2 জন ফর মিসম্যাচ অফ ক্লাস ক্যাটাগরি মিসম্যাচ, 559 জনের ফর মিসম্যাচ ফর মার্কসের ক্ষেত্রে মিসম্যাচ রয়েছে, এবং 902 জনের ওএমআর শিটের ডিফারেন্স রয়েছে, তো তাদেরকে এক্সক্লুড করেছিল। তো টোটাল তারপরে রিভিশন করা হয় 902 জন ক্যান্ডিডেটকে, তার মধ্যে থেকে 750 জনকে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসা হয়, জোন অফ কনসিডারেশনে নিয়ে আসা হয়, এবং বর্তমানে সেই 750 জনকে বাদ দেওয়ার ফলে এই মুহূর্তে 713 জন ক্যান্ডিডেট তারা অ্যাকচুয়ালি এক্সক্লুডেড হয়েছেন, অর্থাৎ আপাততভাবে বাদ পড়েছেন 713 জন ক্যান্ডিডেট। এই 713 জন ক্যান্ডিডেটকে তারা তাদের জোন অফ কনসিডারেশনের মধ্যে আনা হয়নি। তো টোটাল ভ্যাকেন্সি ছিল 14,339টি, তার মধ্যে থেকে ইন্টারভিউ কল করা হয়েছিল 14,052 জন ক্যান্ডিডেটকে, এবং তাদের মধ্যে থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল 14,339 ভ্যাকেন্সির এগেইনস্টে। ইন আওয়ার অপিনিয়ন, অর্থাৎ মাননীয় বিচারপতিদের অপিনিয়ন যে বিষয়টা, নো জুরিসডিকশন টু রিভ্যালুয়েশন অর রিচেক অর স্ক্রুটিনাইজ ভেরিফাই ভেরিয়াস অ্যাসপেক্ট অফ সাচ দ্য অ্যাফোরসাইড 14,052 জন ক্যান্ডিডেটকে পুনরায় রিঅ্যাসেসমেন্ট রিভ্যালুয়েশন করা কখনোই সেটা আইন মেনে হয় না। ক্যান্ডিডেট বাই ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি আফটার কমপ্লিশন অফ পিটি, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট নেওয়ার পর সাচ অ্যাক্ট অফ does not sustainable in law and is set aside, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা যে রিঅ্যাসেসমেন্ট করেছে সেটাকে মাননীয় বিচারপতিদ্বয় তারা সেট অ্যাসাইড করে দিলেন, অর্থাৎ সেটাকে খারিজ করে দিলেন, রিঅ্যাসেসমেন্ট করা যাবে না এমনটাই নির্দেশ দিচ্ছেন। এবং তারপরে অ্যাকর্ডিংলি দিস কোড, এই কোড সামগ্রিকভাবে তারা যে নির্দেশ দিচ্ছে, দ্য কমিশন অফ প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ দ্য ফাইনাল মেরিট লিস্ট, মাননীয় বিচারপতিদ্বয় তারা ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করার কথা বলছেন বা পাবলিশ করার কথা বলছেন, অ্যান্ড দ্য প্যানেল ইন টার্ম রুল 12 এবং তার সাব রুল 5 অ্যান্ড রুল 12 তার সাব রুল 6 অফ 2016 সালের রিক্রুটমেন্ট রুলস রেসপেক্ট, এই 14,052 জন ক্যান্ডিডেটের তাদের প্যানেল প্রিপেয়ার করতে বলেন এবং পাবলিশ করতে বলেন, অর্থাৎ নতুন করে প্যানেল প্রিপেয়ার করতে বলেন এবং পাবলিশ করতে বলেন। ইন অ্যাকর্ডেন্স উইথ ল উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস, আগামী 4 সপ্তাহের মধ্যে এই সমস্ত প্রসিডিং অর্থাৎ প্যানেল প্রিপেয়ার এবং প্যানেল পাবলিশ করার নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারপতিদ্বয়। উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস, এই 4 সপ্তাহের মধ্যে thereafter the commission shall hold counseling, এই 4 সপ্তাহের পর স্কুল সার্ভিস কমিশন তারা কাউন্সিলিং প্রসেস শুরু করবে, and recommended all, এই 14,052 জন ক্যান্ডিডেট প্রত্যেককেই তাদেরকে রেকমেন্ডেশন দেওয়ার নির্দেশ দিলেন, হু অ্যাপিয়ার দ্য পিটি, অর্থাৎ পার্সোনালিটি টেস্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বা রেকমেন্ডেশন দেওয়ার নির্দেশ দিচ্ছেন। Upon such recommendation, the appointment letter shall be issued to the said candidates by the competent authority within a period of 4 weeks thereafter in accordance with law, অর্থাৎ সমস্তটা আইন মেনে প্রথমে স্কুল সার্ভিস কমিশন এই 14,052 জন ক্যান্ডিডেটকে তাদেরকে রেকমেন্ডেশন করবে। প্রথমে তো মেরিট লিস্ট প্রিপেয়ার করবে, পাবলিশ করবে, তারপর তাদেরকে রেকমেন্ডেশন করবে, কাউন্সিলিং প্রসেস আগে করবে, তারপর রেকমেন্ডেশন করবে এবং তারপর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, এমনটাই নির্দেশ দিলেন। এবং সমস্তটা স্কুল সার্ভিস কমিশনের রুলস 2016 সালের রুলস মেনেই সেটাকে করবে। সমস্ত যে নির্দেশটা দিচ্ছে সেটাকে এনশিওর করতে হবে যে টাইমলাইন বেঁধে দিয়েছেন সেই টাইমলাইন পিরিয়ডের মধ্যেই। তো এই সংক্রান্ত সমস্ত যে মামলাগুলো ছিল সমস্তটা ডিসপোজ অফ করে দিচ্ছেন মাননীয় বিচারপতি, খারিজ করে দিচ্ছেন, আর আদার্স অন্য কোনো অর্ডার তারা দিচ্ছেন না। তো এই সমস্ত নির্দেশ দিয়ে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি তারা নির্দেশ দিলেন এবং জাজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করলেন। তাহলে মূল যে অর্ডার, সেই মূল অর্ডার কিন্তু 41 এবং 42 নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করা রয়েছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল যে 14,052 জন ক্যান্ডিডেট তাদেরকে প্যানেল প্রিপেয়ার করার নির্দেশ দিলেন নতুনভাবে, ফ্রেশভাবে, এবং তাদের ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিচ্ছেন এবং তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে এই প্যানেল প্রিপেয়ার করে তাদের কাউন্সিলিং প্রসেসে কন্ডাক্ট করার নির্দেশ দিচ্ছেন এবং তার পরবর্তীতে আরও 4 সপ্তাহ পরে গিয়ে তাদেরকে রেকমেন্ডেশন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এই
52 জন ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেটকেই রেকমেন্ডেশন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এবং তার পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদের মধ্য দিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিচ্ছেন। তো এটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করলাম।